নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের হাল্লা বলে। তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য রেখেছি। আশা করি আপনাদের আজকের এই যে পরিস্থিতির মধ্যে থেকে আমরা যাচ্ছি, এই তিনটে বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে আজকে 22তম রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠান। তাতে উপস্থিত থাকলেন প্রোটোকল মেনে মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের বিক্ষোভ দেখা গেল দিল্লিতে সংসদ ভবনের মকরদ্বারে। প্রশ্ন উঠল, সংসদ ভবনে কেন প্রধানমন্ত্রী নেই, আর কেন গ্যাসের দাম বাড়ছে? এই যে ইনকনভিনিয়েন্স, সেটা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। আন্দোলন হলো, স্লোগান হলো, এবং কংগ্রেস সাংসদরা যখন চিৎকার করে স্লোগান দিচ্ছেন এর বিরোধিতা করে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে। এলপিজি গ্যাসের অপ্রতুলতা নিয়ে কংগ্রেস সাংসদদের সঙ্গ দিলেন তৃণমূলের যে সাংসদরা রয়েছেন তারা বললেন। এবং সঙ্গে কি হলো, 14ই মার্চ ব্রিগেডে যে সভা রয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী আসবেন, সেই সভায় বেশ কিছু সড়কের, রাজ্যের যে সমস্ত সড়কগুলো হচ্ছে, রাস্তাগুলো হচ্ছে, তার উদ্বোধন এর কথা রয়েছে। এবং তাতে নীতিন গডকরি অর্থাৎ কেন্দ্রীয় সড়ক মন্ত্রী, তিনি আমন্ত্রণ জানালেন প্রোটোকল অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি যাবেন কিনা সভায়, এটা একটা বড় প্রশ্ন। তাহলে 26-এর বিধানসভার আগে রাজ্যের মূলত যে দলগুলোর মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে, ডেফিনেটলি আমি কংগ্রেস আর বামপন্থীদের পিছিয়ে রাখছি না, সেখানে মমতা আর মোদিকে একই মঞ্চে দেখা যাবে কিনা প্রশ্ন। অন্যদিকে এই গ্যাসের দাম, তেলের দাম বা গ্যাসের দাম বৃদ্ধি, তেলের দাম এখনও পর্যন্ত বাড়েনি, অপ্রতুলতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায়। আজকে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বৈঠক ছিল এবং যেখান থেকে কিন্তু বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত পুলিশ প্রশাসনকে বলা হয়েছে, যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, যে যাতে কালোবাজারি কোনোভাবে না হয়, এই ব্ল্যাক মার্কেট যাতে না হয় গ্যাস সিলিন্ডার নিয়ে, সেটা নিয়ে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আমি পরিচয় করে দেবো যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সুদীপ রাহা, তৃণমূলের নেতা, তৃণমূল মুখপাত্র। সুদীপকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। আমার স্টুডিওতে গৌরব মজুমদার, সিপিএম নেতা, বাম মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। আমি দুজনকে স্বাগত জানাবো। আর কিছুক্ষণের মধ্যে দীপঙ্কর সরকার বিজেপি এবং মিতা চক্রবর্তী জাতীয় কংগ্রেসের মুখপাত্র, তারা এসে উপস্থিত হবেন। তো এখানে দাঁড়িয়ে আমার সুদীপের কাছে প্রশ্ন। সুদীপ, আজকে রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, কিন্তু সম্প্রতি অতীতে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, আমি যদি একদম ওই KR নারায়ণনের শেষ দিক থেকে দেখি, জগদীপ ধনখড় এবং আনন্দ বোস দুজনকেই বারবার রাজ্যের বিরুদ্ধে আইন শৃঙ্খলার নিয়ে কথা বলতে শোনা গেছে। বিভিন্ন জায়গায় যখন আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, দুজনকেই সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে। কিন্তু আনন্দ বোসের বিদায় বেলায় আমরা দেখতে পেলাম যে আনন্দ বোস কেঁদেই ফেললেন। সৌহার্দ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তিনি এতটাই পেয়েছেন, সেই কারণের জন্য নতুন রাজ্যপাল, 22তম রাজ্যপাল শপথ গ্রহণ করলো এমন একটা সময়ে যখন নির্বাচন সামনে। অর্থাৎ ভোট কবে হবে না হবে এইটা তো এখনো পর্যন্ত কোর্টের হাতে। এখানে দাঁড়িয়ে রাজ্যপালের একটা বড় ভূমিকা থাকবে। সেখানে তোমার সুদীপ কি মনে হচ্ছে, নতুন করে যে সমীকরণ এই রাজ্যপালের সঙ্গে হবে, সেটা কি মধুর হবে নাকি হবে না? দেখুন, যে রাজ্যপালই বাংলার দায়িত্বে এসেছেন, বরাবরই প্রথম দিকে আমরা দেখেছি যে তারা অত্যন্ত ওয়েলকামিং থাকেন, তারা বাংলার পক্ষে পজিটিভ থাকেন। আপনারা শুনেছেন আজকেও মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলার মানুষ তাদেরকে ভালোবাসে যারা বাংলাকে ভালোবাসে, এবং মুখ্যমন্ত্রী অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করে তাদেরকে বরণ করে নিয়েছেন। এমনকি তার স্ত্রীর সঙ্গেও সৌজন্য বিনিময় করতে তাকে দেখা গেছে। আপনাদের সংবাদ মাধ্যমের বন্ধুরা ছিলেন, তারা সেই ছবি বাংলা তথা সারা ভারতবর্ষের দর্শকদের দেখিয়েছেন। কিন্তু সেটার মানে তো এটা নয় যে প্রশ্ন আমরা প্রথম দিন থেকে তুলছি, এই কেন হঠাৎ করে সিবি আনন্দ বোসকে সরিয়ে দেওয়া, সেই কারণ আজ পর্যন্ত সামনে এলো না। কোঅপারেটিভ ফেডারেলিজম সেটাকে না মেনে, কোঅপারেটিভ ফেডারেলিজমকে বুড়ো আঙুল দেখিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে না আলোচনা করে হঠাৎ করে একজনকে বসিয়ে দেওয়া হলো, যার বিরুদ্ধে তামিলনাড়ুতে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। গভর্নমেন্টের ম্যান্ডেট থাকা সত্ত্বেও
বিধানসভায় বিল পাস হয়ে যাওয়া সত্ত্বেও তামিলনাড়ুতে তিনি কিন্তু বহু বিল, প্রায় 200-র ওপরে বিল শুনছিলাম আমরা যে তিনি আটকে রেখেছেন। এই রেকর্ডটা তো ভালো নয়। আমরা আশা করব বাংলার ক্ষেত্রে, কিন্তু এদের কাছে আশা করা বৃথা। তার কারণ দেখুন, আমরা প্রথমেই বলছি যে আমরা কখনোই চাই না রাজভবন বা লোকভবনটা বিজেপির পার্টি অফিসে পরিণত হোক। তিনি যদি ইম্পার্শিয়াল থেকে বাংলার মানুষের যে দাবি দেওয়া, বাংলার মানুষের দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া টাকা থেকে শুরু করে সেগুলো নিয়ে বাংলার জন্য যদি বলেন, আমাদের অবশ্যই সমর্থন থাকবে। আমাদের অবশ্যই সেই রাজ্যপালের সঙ্গে সহযোগিতা থাকবে এবং প্রোটোকল মেনে আমাদের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবর সেই সহযোগিতা করে এসেছেন। কিন্তু অসহযোগিতা তো তাদের তরফ থেকে থাকে। বাজে কথা, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলে বাংলাকে ডিফেম করা তো তাদের পক্ষ থেকে থাকে। আমরা কোনোদিন শুনি না উত্তরপ্রদেশের রাজ্যপাল, এনসিআরবি রিপোর্ট অনুযায়ী যে উত্তরপ্রদেশে হিংসার ঘটনা সবচেয়ে বেশি, সেখানকার রাজ্যপাল কোনোদিন উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। অবিজেপি রাজ্য হলেই সেখানে এমন একজনকে বসিয়ে দাও এবং তাদেরকে থ্রেট করে তাদের দিয়ে এমন কাজকর্ম করাও যেগুলো অসাংবিধানিক। আপনারা ভুলে যাবেন না, সিভি আনন্দ বোসকে কিন্তু আমরা চোখের জলে বিদায় নিতে দেখলাম। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটাও কিন্তু একজন রাজ্যপালের জন্য, তিনি এক্স রাজ্যপাল হিসেবে কাজ করেছেন, এটা তার জন্য অসম্মানের। হয় বিজেপির হয়ে কথা বলো, না হলে অসম্মানিত হয়ে ফেরত যাও। জম্মু কাশ্মীরের রাজ্যপালকে আপনারা দেখেননি? দেখেছিলেন তো। বিজেপি আসলে সংবিধানের সমস্ত ক্ষেত্রগুলোকে, সাংবিধানিক অধিকারকে খর্ব করবার পাশাপাশি মানে সুদীপ একজন মানুষ যিনি সাংবিধানিক কোন একটি রাজ্যের যে স্ট্রাকচার, তাতে সাংবিধানিক পদে তিনি থাকছেন, প্রথম মানে গভর্নর হচ্ছে ফার্স্ট সিটিজেন অফ স্টেট, সেখানে দাঁড়িয়ে তুমি বলছো যে সংবিধানকে খর্ব করার কাজটাই রাজ্যপালরা মূলত করে আসেন। এটা আমার পূর্ব অভিজ্ঞতা বলছে যে এর আগেও জগদীপ ধনকর বা সিভি আনন্দ বোসকে একাধিক জায়গায় ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো হয়েছে এবং একাধিক জায়গায় রাজ্য সরকার এর বিভিন্ন মুখ বা দলের মুখ তারা তার বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু এখন তুমি বলছো যে তামিলনাড়ুতে যে লোকটার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, সে হঠাৎ করে বাংলাকে ভালোবেসে বাংলার সরকারের সঙ্গে মিশে একসঙ্গে কাজ করবেন সেই প্রত্যাশা রাখলেও ঘটনা কতটা বাস্তবায়িত হবে সেটা দেখার বিষয়। আমি গৌরবের কাছে আসবো। গৌরব, এই যে নতুন করে রাজ্যপাল নিয়োগে কোনো রকম রাজনৈতিক ষড়যন্ত্র কি আদতে দেখতে পাচ্ছ? কারণ সুদীপ কিন্তু সেখানটাই তুলল যে হঠাৎ করে কেন সিবি আনন্দ বোসকে বসিয়ে দেওয়া হলো, সেটা কিন্তু ওদের কাছে এখনো অস্পষ্ট। দেখুন, রাজনৈতিক ষড়যন্ত্র আছে কি নেই সে তো ভবিষ্যতে বলবে, কিন্তু আমরা যেটা দেখে এসেছি যে তৃণমূল কংগ্রেসের কথা মতন যদি কেউ না চলে তাহলে সে তৃণমূল কংগ্রেসের কাছে শত্রু হয়ে দাঁড়ায়, আর তৃণমূল কংগ্রেসের কথা অনুযায়ী যদি চলে তাহলে তাকে গলায় উত্তরীয় ফুল মালা টালা দিয়ে বরণ টরণ করা হয়। এখন কথাটা হচ্ছে, তৃণমূলের প্রতিনিধি এত কথা বললেন সিভি আনন্দ বোস সম্পর্কে, নাকি আনন্দবাবু হচ্ছে যে চোখের জলে বিদায় নিয়েছেন, তিনি বাংলা সম্পর্কে ভীষণ আবেগপ্রবণ, কিন্তু এই সিভি আনন্দ বোসকেই তো তৃণমূলের নেতারা বারবার বিভিন্ন রকমভাবে বিভিন্ন কটাক্ষের সূচক কথাবার্তাতে বিদ্ধ করেছেন। এই সিভি আনন্দ বোসকেই তো তৃণমূলের এই মুখ্যমন্ত্রী তো বলেছেন যে বিলে স্বাক্ষর করছেন না, বিল পড়ে রয়েছে রাজভবনে। না গৌরব, মাঝখানে একটু ধরিয়ে দিয়ে, এই সিভি আনন্দ বোসে একাধিকবার মিডিয়ার সামনে এই রাজ্যের ল অ্যান্ড অর্ডার শেষ হয়ে গেছে সেই কথা বলেছেন। উল্টো দিক থেকে তুমি কাউন্টার পার্টে দেখতে আমি দেবাশিস দা আপনার ওখানেই যাচ্ছিলাম। আচ্ছা। এই সিভি আনন্দ বোসই তো আপনারাই দেখিয়েছেন যে রাজভবনে ওয়ার রুম খুলেছিলেন একদম পঞ্চায়েত নির্বাচনের সময়। ওয়ার রুম খুলে বসেছিলেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কি মারপিট দাঙ্গা হাঙ্গামা যা চলছে তার জন্য ওয়ার রুম খুলেছেন। এবং হাওড়ার গন্ডগোলের পরেও ওয়ার রুম খুলেছিলেন, মুর্শিদাবাদের শামসেরগঞ্জের পরেও উনি ওয়ার রুম খুলেছিলেন। এই সিভি আনন্দ বোসকেই তো আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বোমা ব্লাস্ট হচ্ছে, যেখানে মানুষজন মরছে, সেখানে গিয়ে হচ্ছে যে সরকারের এই ল অ্যান্ড অর্ডার সম্পর্কে তিনি নানা রকম কথা বলেছেন, ল অ্যান্ড অর্ডার যে হাতের বাইরে চলে যাচ্ছে। আবার এই সিভি আনন্দ বোসকেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী তাকে হাতে খড়ি দিচ্ছেন। আসলে আপনি এটা বুঝবেন যে এই যে গোপাল গান্ধী যখন আমাদের রাজ্যে ছিলেন রাজ্যপাল হিসেবে, গোপাল কৃষ্ণ গান্ধী, হ্যাঁ, সেই সময় দাঁড়িয়ে তিনি যা যা পদক্ষেপ নিয়েছিলেন সেটা মুখ্যমন্ত্রীর পক্ষে, আর তারপরে দাঁড়িয়ে যারা এসছেন, যারা একটু আর কি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গেছেন,
তারা মুখ্যমন্ত্রীর একদম মানে ইয়ের সামনে পড়েছেন, বেশ। মানে কটাক্ষের সামনে পড়েছেন। আসলে কটাক্ষ বললেও অনেকটা ব্যাকরণগত এখন শুদ্ধিকরণের মধ্যে বলা হয়, এখন- সেটা অত্যন্ত বাজে এখন জায়গায় যায় আর কি। একদমই তাই। হ্যাঁ। আমরা দেখিনি কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে বিভিন্ন তৃণমূলের নেতারা এই সিবি আনন্দ বোস সম্পর্কে কী সব কথাবার্তা বলেছেন। আসলে তৃণমূল কংগ্রেস মানে মানে এমনভাবে আর কি এই প্রশাসনটাকে ব্যবহার করছে, বা মানে তৃণমূল কংগ্রেস তুমি বলছো মূলত তৃণমূলের কথা মতো চললে ঠিকভাবে সে ভালো রাজ্যপাল, না হলে সে হচ্ছে খারাপ রাজ্যপাল। শুধু রাজ্যপাল না, হ্যাঁ। আপনি সব যেই হোক না জায়গায় কেন। যেই হোক না কেন। আচ্ছা, গৌরব মনে হয় তার পুরো বক্তব্যে একটা কথা ভুলে গেল। কোন এক তৃণমূল নেতা বলেছিল না রাজভবনে অস্ত্র লুকানো রয়েছে? আমি যাচ্ছিলাম অ্যাকচুয়াল, আমি সেখানেই যাচ্ছিলাম যে কত কথা আর মানে হ্যাঁ। ভুলি মানে ইতিহাস লেখা হয়ে যাবে এই রাজভবন সম্পর্কে যা যা কথাবার্তা। এই লোকভবন মানে রাজভবনকে লোকভবন করানোও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা বিভিন্ন রকম ভাবে হচ্ছে যে কটাক্ষ ছুড়েছিলেন। আসলে মানে তৃণমূল কংগ্রেস আর কি মমতা বন্দ্যোপাধ্যায় কখন কাঁদেন আর কখন হাসেন আর কখন হচ্ছে যে তিনি কটাক্ষ করেন নিজের দলের নেতা কর্মীদেরই, এটাও একটা মানে না, মজাদার ব্যাপার। কিন্তু গৌরব, বারবার করে রাজ্যের শাসক দল পরিবর্তন হয়, কিন্তু রাজ্যপালার শাসক দলের সম্পর্ক কি ঠিক থাকে? মানে ধরো তুমি নুরুল হাসানের সময় যে সম্পর্ক ছিল, এরপর গোপাল কৃষ্ণ কান্দি যখন অনশন মঞ্চে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তোমরা কি ভালো চোখে দেখেছিলে? প্রথম কথা হচ্ছে এই যে রাজ্যপালের যে পোস্ট, এটা আমাদের পার্টি দীর্ঘদিন ধরেই বলে আসছে, এই যে রাজ্যপালের পোস্ট এটা কিছুই না, এটা হচ্ছে যে সরকারের একজন এজেন্টকে এখানে হচ্ছে যে এখানে বসিয়ে রাখা। আচ্ছা, তার মানে হাতে- গোপাল কৃষ্ণ গান্ধীও তাহলে সেই সময় কংগ্রেসের এজেন্ট ছিল? আমি সেটা বলতে পারবো না, হ্যাঁ। তবে এজেন্ট নয়, আমি কংগ্রেস, আমি সরকার, যারা সরকার পরিচালনা হ্যাঁ, মানে করছে যে রাজনৈতিক দল, সরকার তার মানে একটা central এজেন্ট। government-ই তো বলছো। রাজ্যপালের কোনো উত্তরটা কি? ইয়েই নেই, কোনো শক্তিই নেই, শুধু বিলে স্বাক্ষর করা ছাড়া আর এই রাজ্য সরকারের বার্তা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেওয়া ছাড়া। তাহলে তো তোমার আর সুদীপের মধ্যে সেরকম কোনো পার্থক্য থাকলো? হ্যাঁ, Standpoint-এ। পার্থক্য এখানেই আছে। ওই যে মুখ্যমন্ত্রী কান্নায় ভেঙে পড়েছিলেন, মুখ্যমন্ত্রী হচ্ছে সিকিউরিটি ওই যে গেস্ট হাউসে দৌড়ে গেছেন গতকাল রাত্রিবেলা, আপনারা দেখিয়েছেন, আমরা সবাই দেখেছি। আনন্দ বোসের জন্য তার চোখ দিয়ে জল পড়ছে, আবার আনন্দ বোসের মমতা ব্যানার্জির জন্য চোখ দিয়ে জল পড়ছে। ওই এই পার্থক্যটা এই জায়গাটায়। আমাদের বক্তব্য হচ্ছে এখানে রবি আসুক কিংবা কিরণ আসুক বা যেই XYZ আসুক, তারা আরএসএস এর বেঁধে দেওয়া সিলেবাস ছাড়া কিচ্ছু করবে না। আরএসএস যদি চায় যে এখানে তৃণমূল কংগ্রেস না, তাহলে তো হিসাব মতো তোমার আর সুদীপের অবস্থান একদম একই জায়গায়। না, আমার কোথায় না, অবস্থান এখন? কখনো না। তুমি বলছো যে আরএসএস এর এজেন্ডা নিয়ে বা বিজেপির এজেন্ডা নিয়ে রাজ্যপাল রাজ্যে আসছেন, আর সুদীপও বলছে আর সুদীপ যে কি কেন্দ্র- বলছে? সুদীপ কি হ্যাঁ, আরএসএস এর এজেন্ডা বলছে? না, এজেন্ডা আরএসএস এর এজেন্ডা বলছে কি? এজেন্ডা সেটা বলেনি, না, কিন্তু তাহলে আপনি কোথা থেকে আমার সঙ্গে ওকে মিলিয়ে না ফেলছেন? না আমি ওটা আরএসএস এর আপনি কোথা এজেন্ডা থেকে হয়তো মিলিয়ে শব্দটা ফেলছেন? আচ্ছা, বলেনি। আমি একটু উত্তরটা আপনি দিই। কোথা সুদীপ, থেকে সুদীপ, মিলিয়ে হ্যাঁ। ফেলছেন আচ্ছা, আমাকে? আচ্ছা, সুদীপ, আমার সঙ্গে সুদীপ। কেন মিলিয়ে ফেলছেন? আচ্ছা, সুদীপ বলো তো, তোমরা না, বলছো আমি- যে আসলে রাজ্যপাল হচ্ছে কেন্দ্র সরকারের প্রতিনিধি, অর্থাৎ রাজ্যের সঙ্গে তার মেন্টাল ম্যাচ হয় না কখনো, আমি বা পুরোটা systematic শুনেছি। না। হ্যাঁ, বলো সুদীপ, বলো। আমি সুদীপ। পুরোটা শুনেছি। বলো ভাই। বিজেপির প্রতিনিধি যা বলেছেন আমি বিজেপি পুরোটা নয়, শুনেছি। বিজেপি নয়, সিপিএম, গৌরব মজুমদার। সে কি বলেন কি? হ্যাঁ, আমি তো ভাবছিলাম বিজেপির প্রতিনিধি বলছেন, উনি তো পুরোটাই যে তৃণমূলকে দোষারোপ করে গেলেন আর মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলে গেলেন। এ বাবা, তো বোঝা মুশকিল। আমি ভাবলাম বিজেপির প্রতিনিধি বলছেন, কেন পুরোটাই রাজ্যপালকে মানে ডিফেন্ড করে বলছিলেন আর তৃণমূলের বিরুদ্ধে বলছিলেন। মহা মুশকিল। বিজেপির প্রতিনিধি কেউ নেই, তারপরে বিজেপির প্রতিনিধি আছে, উনি দ্বীপ জেলে আসবেন একটু পরে, তখন তোমার বিজেপির টাকা তো ভর্তুকি। অসুবিধা হবে। হ্যাঁ, বাংলা সিপিএমটা এখন বিজেপির ভর্তুকি। আচ্ছা। সরি বুঝতে পারিনি আমি। ওটা সাবসিডাইজড বিজেপি। আচ্ছা, যাই হোক, আমরা এই আলোচনায় থাকবো, আরো তিনটে ইস্যু আমি রয়েছে। শুধু বলি যে রাষ্ট্রপতি শাসন হ্যাঁ। করতে চাননি বলেই কি সিবি আনন্দ বোসকে সরিয়ে দেওয়া হলো? এই প্রশ্নটা তো থাকছে। বেশ, থাকছে। ওনাকে তাহলে কিছু তোমার এই করে প্রশ্ন আমি কিছু বিজেপির বিজেপির কাছে নিয়ে যাবো। সাবসিডি, ভাই, বিজেপির সাবসিডি কে সে তো রাজ্যের মানুষ দেখতেই পাচ্ছে। বিজেপির একটু আগে সাবসিডি কে শুনতেও সে তো পেয়েছি। দেখতেই পাচ্ছে। সে তো অর্জুন একটু আগে সিং থেকে শুনতেও শুরু করে পেয়েছি। তোমাদের যাই হোক, আমি CPM এর সাথে ঝগড়া আরো করে যারা time নেতারা waste আছেন, করতে চাই না। মুকুল রায় যিনি সদ্য প্রয়াত হয়েছেন, কে CPM এর সাথে সাবসিডি ঝগড়া করে আর time কে waste সকালে করতে চাই না। বিজেপি আর কে বিজেপির রাত্রিরে প্রতিনিধি এলে তৃণমূল, বলুন। সে তো সবাই দেখতে পাচ্ছে। শুধু বিজেপির এইসব বলে প্রতিনিধি লাভ এলে নেই। বলুন, আমি CPM এর 8বার সাথে থেকে ঝগড়া করে 9বার সময় বিজেপির নষ্ট সঙ্গে করবো না। তোমরা সরকারে ছিলে। আচ্ছা, বেশ। দপ্তর বিহীন এবার- মন্ত্রী ছিলে। তুমি এবার- কাকে সাবসিডি আমি বিজেপির সাথে এবার বিজেপির সুদীপ সাথে সুদীপ ঝগড়া করে সময় নষ্ট করবো না। গৌরব, প্রথম তুমি তখন রাউন্ড রাজনীতিতে আসো
প্রথম রাউন্ড চলছে ভাই। জানো না, এটা দেখো বয়সজনিত কারণে তুমি সিনিয়র ও জুনিয়র হতে পারে, কিন্তু রাজনীতিক জ্ঞান একটা সময় তো আছে যে সময় আমরা জন্মাই, তাই বলে কি তার আগে 1947 তো তুমি জন্মাওনি। রাজনৈতিক জ্ঞান নিয়ে কোনো কথা বলিনি। না না, যেটা বাস্তবে ঘটেছে আমি সেটা নিয়ে বলছি। আচ্ছা, আসছি ফিরে সুদীপ আসবো। দীপঙ্কর সরকার আমাদের আজকে বিজেপির প্রতিনিধি, মানে মুখপাত্র এখানে রয়েছেন, তিনি আসবেন বিরতির পর ফিরে। তুমি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছো যে রাষ্ট্রপতি শাসন করতে চাইছেন না বলেই কি সিবি আনন্দ বোসকে জোর করে সরিয়ে দেওয়া হলো। আমি আসবো ইস্যু নিয়ে, সঙ্গে মিতা চক্রবর্তী থাকবেন, জাতীয় কংগ্রেস মুখপাত্র। আমরা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। মূলত রাজ্যপালের কাজ হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একটা সংযোগ রক্ষা করা, এবং এটা খুব পরিষ্কার যে সাংবিধানিক শীর্ষে থেকে বেশ কিছু নীতি নির্ধারণ বা আইন প্রণয়নের ক্ষেত্রে সই করা, অথবা সেই বিলগুলোতে নিজের সই করে সম্মতি জানিয়ে সেটাকে রাষ্ট্রপতির কাছে ফরওয়ার্ড করা। কিন্তু আমাদের এই রাজ্যে সম্প্রতি যদি আমরা 1 দশকের অভিজ্ঞতা নিই, বা যদি আমরা 1.5 দশক মতো দেখি, মানে 15 বছর, সেই সময় দেখলে রাজ্যপালদের ভূমিকা নিয়ে বারবার করে রাজ্য সরকার প্রশ্ন তুলেছেন। বামেদের সময় খানিকটা গোপালকৃষ্ণ গান্ধী সম্পর্কে, কিন্তু তৃণমূলের সময় জগদীপ ধনখড় থেকে শুরু করে সিবি আনন্দ বোস থেকে শুরু করে বর্তমান যিনি রাজ্যপাল, যিনি আজ সবে দায়িত্ব নিয়েছেন, তার সম্পর্কেও ভুরি ভুরি অভিযোগ তৃণমূল প্রকাশ্যে টিভিতে মিডিয়াতে বলছেন, সোশ্যাল মিডিয়ায় বলছেন। মানে বুঝুন, এরপরে আবার সুদীপ যদিও আশা করছে যে বাংলার মতো যদি টেম্পারমেন্ট উনি রাখেন, বাংলাকে বোঝেন, তাহলে অবশ্যই একটা সুসম্পর্কের জায়গা তৈরি হতে পারে। কিন্তু ভয়াবহ যে অভিযোগ দীপঙ্কর দা সুদীপ করলো, আমি স্বাগত জানাই। দীপঙ্কর সরকার আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র, যে রাষ্ট্রপতি শাসন করার দিকে এগোচ্ছে বিজেপি, এবং সেই ক্ষেত্রে সিবি আনন্দ বোস ঠিক রাইট হ্যান্ড নন বলে তাকে সরিয়ে দেওয়া হলো, এবং বিজেপির একজন মানে ইয়েস পার্সনকে নিয়ে আসা হলো, যিনি হচ্ছেন RN রবি। এটা সুদীপের অভিযোগ, তৃণমূল মুখপাত্র। দেখুন, রবীন্দ্রনাথের বাংলায় নারায়ণের প্রবেশ ঘটল, এবং রবি রূপে তিনি যদি বিকশিত হয়ে সাংবিধানিক দায়িত্ব পালন করেন, তাহলে এই রকমভাবে তার বিরুদ্ধে বিষোদ্গার করা বা তার পক্ষে বিপক্ষে থাকার কোনো রকম যুক্তি আগামী দিন থাকবে বলে আমার মনে হয় না। এবং সেটা মমতা ব্যানার্জির বোধোদয় হয়েছে। 2 দিন আগে তিনি ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে যে লোকটার সম্পর্কে বিষোদ্গার করেছিলেন, যে লোকটার সম্পর্কে বলেছিলেন যে এটাকে কী ভাববেন না, এটাকে তামিলনাড়ু ভাববেন না, তামিলনাড়ুতে যা করেছেন এখানে তাই করতে আসবেন না, গিয়ে সকালবেলা থেকে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। এটাই পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের পক্ষে যদি থাকেন তাহলে সে ভালো, আর তৃণমূল কংগ্রেসের পক্ষে যদি না থাকেন তাহলে সে খারাপ। এটাই তো বাংলার রাজনীতি। আপনি আপনার ক্ষেত্রেই বলুন না, আপনি রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের বিষোদ্গার করলে খারাপ, আপনার মাথা পাড়িয়ে দিয়ে মেরে আপনাকে হসপিটালে দিয়ে আপনার পরিবারের লোককে, মেয়েকে যদি স্কুলে নিতে যান, কোন স্কুলে পড়ে বলে ধমকি দেবে। কিন্তু আপনি পক্ষে থাকলে খুব ভালো। চুরি ডাকাতি গুন্ডাবাদুরি সব করার পরে দেখবেন তারা দলে নিয়ে নিচ্ছে। এটাই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলের সাথে থাকলে ভালো, না থাকলে ভালো না। এই রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস তার বক্তব্য রাখবেন, এবং ধমকে চমকে মমতা ব্যানার্জি চেষ্টা করেছিলেন অনেক কিছু বলার, 2 দিনের মধ্যে তিনি তার বোধোদয় হয়েছেন। আর রাষ্ট্রপতি শাসন তো সাংবিধানিক প্রক্রিয়া। সংবিধানের 155 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যপাল নিযুক্ত হন, এবং সাংবিধানিক বাধা ধরা গণ্ডির মধ্যে থেকে রাজ্যপালকে কাজ করতে হয়। এটা কোনো বাইরে থেকে এসে গল্প করলেই বিজেপি এসে করে দিল। বিজেপি জন্ম হওয়ার আগে ভারতবর্ষের সংবিধানে বলে দিয়েছে রাজ্যপালকে কি করতে হবে, সেই প্রসেস অনুযায়ী রাজ্যপাল তার কার্য করবেন। আমি বললাম তো, রবির উপরে যদি বিকশিত হতে পারে, সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারেন, তাহলে আপনার আমার প্রত্যাশা অনেক জায়গায় ভালো জায়গায় যাবে। এবং নারায়ণ এসেছেন, আমার মনে হয় বাংলায় যে লক্ষ্মী ছাড়া অবস্থা, বাংলায় লক্ষ্মীর যে দুর্দশী, মানুষের বেকার ছেলেদের চাকরি থেকে শুরু করে একের পর এক যে বাংলার মানুষের ঘরে যে লক্ষ্মীর হাড়ি চলাতে যে কষ্ট হচ্ছে, দুর্দিন আসছে, সেই লক্ষ্মী যে নারায়ণ এসেছেন, তার সাথে যদি লক্ষ্মীর সমাগম যেন এই বাংলায় হয়, সেটাও একটা কথা মানবেন যে আগে মানে বাম জমানাতেও যারা রাজ্যপাল ছিলেন, বা 2011-র পরেও যারা রাজ্যপাল ছিলেন, তা বাংলার মানুষ সেই অর্থে রাজ্যপালের ভূমিকা সম্পর্কে মানে অত অ্যাক্টিভ ভূমিকায় রাজ্যপালকে দেখা যেত না। হ্যাঁ, রাজ্যপাল তার সম্মানীয় পদে থাকতেন, মানুষ তাকে সম্মান করতেন। আমরা ছোটবেলায় দেখতাম যে গাড়িতে তার নাম্বার থাকে না, দ্য ওয়ান মানে ফার্স্ট সিটিজেন অফ স্টেট, এরকমভাবে দেখা হতো তিনি যেভাবে যেতেন। কিন্তু 2014-র পর থেকে আমাদের পশ্চিমবঙ্গ, বা যেটা মূলত অবিজেপি দলগুলোর অভিযোগ, যে রাজ্যপালকে একটা উইংস হিসাবে বিজেপি ব্যবহার করে। এবং দেখুন, আপনি 14-র পর জগদীপ ধনখড় অতিরিক্ত সক্রিয়,
অত্যন্ত সক্রিয় ভূমিকায় দেখতে পাওয়া গেছে বিভিন্ন জায়গায়। মানে তার একটা প্রপার স্টেটমেন্ট থাকবে, এমনকি কার্নিভালের মঞ্চে তাকে কেন দেখা যাচ্ছে না তিনি সেটা নিয়ে বলেছেন, কেন ক্যামেরা তাকে দেখাচ্ছে না। রাজ্য সরকারের একাধিক জায়গায় তিনি মানে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন, মানে আমি সমালোচনা করছি না, কিন্তু এই যে প্রোঅ্যাক্টিভনেস, এটা কি বিজেপির কোনো রকম অঙ্গুলি হেলন বা বিজেপির কোনো নির্দেশে হয় এটা? দেখুন, রাজ্যপাল সম্পর্কে রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে রাজ্য শাসন ব্যবস্থাকে সাংবিধানিক উপায়ে পরিচালনা করার কাজ করেন। দেখুন, রাজ্যপালকে আমরা একটা দেখেছিলাম, আমরা সিঙ্গুর চুক্তি ও রাজ্যপালকে কিন্তু রাজভবনে দেখেছিলাম। তৎকালীন রাজ্যপাল কিন্তু এই আজকে বামফ্রন্ট, সেই সময় সরকার বুদ্ধদেব ভট্টাচার্য এবং বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি, তাদের নিয়েও তো রাজভবনে আলোচনা হয়েছিল। তখন বলে এসে বাইরে কি হয়েছে উনি তো মধ্যস্থতা করবার চেষ্টা, আমি সেই কথা বলি। আপনি এত সময় রাজ্যপালদের খারাপ বলছেন না, রাজ্যপালরা করতে পারেন, কিন্তু তিনি তো চেষ্টা করেছিলেন এবং তিনি একটা জায়গায় এসেই যে তৎকালীন পশ্চিমবঙ্গের রাজনীতির যে অস্থিরতা সেটা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করেছিলেন যে সিঙ্গুরে কারখানাটা হোক, সিঙ্গুরের মানুষ কারখানাটা পাক, পশ্চিমবঙ্গের বুকে টাটাদের কারখানা হোক চেয়েছিলেন তিনি। সেই সময় সিগনেচার করে এসে সেটা তো বুদ্ধবাবু আপ্রাণ। আমি সেটাই বলছি যে রাজ্যপালের মধ্যস্থতায় হয়েছিল। আপনি বলছেন রাজ্যপালের বিরোধিতা করেছে, মানে স্টেট গভর্নমেন্ট, মানে যখন যে রাজ্য সরকার শাসন করছে তার সঙ্গে তো রাজ্যপালের দূরত্ব ছিল না। আমি সেই কথাটা বলছি, আমি বলছি রাজ্যপালরা তার চেষ্টা করেছে, শাসক তার সঙ্গে রাজ্যপালের দূরত্ব তৈরি হচ্ছে। আমি তো সেটা অভিযোগ হচ্ছে বিজেপি রাজ্যপাল হওয়া লাগবে না, আমি তো বারবার বলছি রাজ্যপাল হওয়া লাগবে না বিরোধিতা করতে, শাসক দলের বিরোধিতা। শাসক দলের বিরোধী হওয়ার জন্য রাজ্যপাল হওয়া লাগবে না, সাধারণ টোটো চালক থেকে শুরু করে, টোটো চালক যদি কালকে মোদিজির মিটিং শনি 14 তারিখ, টোটোর চালক যদি ভবানীপুরে গিয়ে টোটোটা দেয়, ভবানীপুরের থেকে যদি বাইলারিপুর আসে টোটো দেয়, পরের দিন থেকে তার টোটোটা বন্ধ হয়ে যায়। না সেটা তো আমি এটা তাহলে বিরোধিতা করলে আমি না, এটা হচ্ছে বিরোধিতা করলে আপনার বিরোধিতা করলে আপনি বলছেন সেই জন্য খারাপ হবে। আপনার অভিযোগ আপনাদেরও বলতে পারেন যে একের পর এক সভা মিটিং মিছিল করতে হাইকোর্টের পারমিশন নিতে হয়। একের পর রাজ্যপাল বা রাজভবনের সামনে কে পারমিশন দিয়েছিল, ভাইপো যে বসেছিল কতদিন ধরে, তারপরে আমরা কোর্টের থেকে পারমিশন নিয়ে তাও এক কোনায় গিয়ে আমাদের করতে হলো। পরিস্থিতি অনুযায়ী রাজ্যপাল তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে পশ্চিমবঙ্গে পারে না, পশ্চিমবঙ্গ সরকার করতে দেয় না, কারণ এই যে সর্বগ্রাসী সরকার। দীপঙ্কর দা বলার পর তুমি কিছু বলবে ভাই সুদীপ? না, আমি প্রথমেই বলবো যে দীপঙ্কর বাবু, আপনার সাথে নিশ্চয়ই আগে আমার হয়তো সুযোগ হয়নি, কিন্তু আপনি খুব ভালো ভিডিওগুলো দেখে নাও সুদীপ বাবু, আপনি একটু দেখে নিন, অনেকবার সুযোগ হয়েছে। ভুল তো আপনার প্রথমে হচ্ছে, গৌরব বাবুকে দিয়ে শুরু করলেন তো ভুলটা। আপনি প্রথমে খুব সুন্দর, আপনার সাথে আমার স্বীকার করাটা ভালো, এটা করছে তৃণমূল করলে খুব ভালো। উত্তরটা আমি বলছি আপনার সাথে আমার রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু আপনি যে ব্যঞ্জনাটা টেনেছেন লক্ষ্মী এবং নারায়ণের, সেটা আমার খুব ভালো লেগেছে। আর আপনি যখন আসেননি তখন আপনার প্রক্সি ভাই মানে সিপিএম এত সুন্দর বলেছে, আমি বুঝতেই পারিনি যে উনি সিপিএম এর প্রতিনিধি, আমি ভাবছিলাম উনি বিজেপির প্রতিনিধি। যাই হোক, আমি আপনার কথার উত্তরটা একটু দিই। ঠিকই বলেছেন, বাংলার মা লক্ষ্মীদের নাভিশ্বাস উঠছে, তার কারণ রান্নার গ্যাসের দাম আপনার সরকার 2014 সাল থেকে আজকে 2026 সাল পর্যন্ত 12 বছরে মানে নন সাবসিডাইজ যে রান্নার গ্যাস সেটার দাম বাড়িয়েছে 67 বার, আর যেটা সাবসিডাইজড রান্নার গ্যাস সেটার দাম আপনারা বাড়িয়েছেন 38 বার। একদম ঠিক বলেছেন, বাংলার যারা মা লক্ষ্মী তাদের রান্নাঘরে আগুন জ্বলছে, নাভিশ্বাস উঠেছে। ঠিকই, আমরা তো এক্সপেক্ট করছি, আপনি নারায়ণ এসেছেন বলেছেন, তা নারায়ণ যদি একটু বাংলার হয়ে দিল্লির বাবুদের একটু বলেন যে আমাদের প্রাপ্য 1,96,000 কোটি টাকা বাংলার বকেয়া, সেই টাকা যদি বাংলার মানুষ পায় তাহলে নিশ্চয়ই মা লক্ষ্মীদের এখনো পর্যন্ত বাংলার মা লক্ষ্মীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভান্ডারটাকে যেভাবে বাড়িয়েছে, আমরা আরো বেশি করে মায়েদের হাত ভরে দিতে পারবো। এবং নিশ্চিতভাবে আপনি এত মা লক্ষ্মীদের পক্ষে, কিন্তু আপনারই দলের নেতা, আপনি চাইলে আপনাকে আমি অডিও ভিডিও শোনাতে পারি, দেখাতে পারি, তারা বলছেন যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পান তাদেরকে ভোট দিতে যেতে দেবেন না, তাদেরকে ঘরে তালা দিয়ে বন্দি করে রাখুন। আপনাদের পাবলিক মিটিং থেকে বিজেপির মঞ্চ থেকে বলা হয়েছে, তা আপনি মা লক্ষ্মীদের পক্ষে বলেছেন, তার জন্য আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আপনার দলে যদি বাকি নেতারাও একটু মা লক্ষ্মীদের পক্ষে হতেন তাহলে আমাদের আরো ভালো হতো এবং সুবিধে হতো, মা লক্ষ্মীর একটু হাসতে পারতেন। তার জন্য আপনাকে অভিনন্দন, ধন্যবাদ। এবং এবার প্রসঙ্গে আসি যে রাষ্ট্রপতির শাসন এবং রাজ্যের সাংবিধানিক গুরুত্ব। কোঅপারেটিভ ফেডারেলিজমের ক্ষেত্রে
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ করে মুখ্যমন্ত্রীকে ফোন করে বললেন যে আমি আপনার রাজ্যের রাজ্যপাল বলতে দিলাম। দিস ইজ নট কোঅপারেটিভ ফেডারেলিজম। সাংবিধানিক অধিকারে আপনার সাংবিধানিক প্রধান যেমন রাষ্ট্রপতি, তেমন নির্বাচিত প্রধান কিন্তু মুখ্যমন্ত্রী। সেই সম্মানটা যদি উভয় পক্ষের থাকে তাহলে আমার মনে হয় ভালো হয়। যদিও আপনি সিলিন্ডার নিয়ে এখন বলবেন যুদ্ধের পরিস্থিতি, আমি বাকি যে 66 বারের কথা বলেছি তখন কিন্তু যুদ্ধ ছিল না। এই যুদ্ধের পরিস্থিতিতে আমি আপনাকে বলছি নেশন ফার্স্ট, পলিটিক্যাল পার্টি পরে, আগে দেশ পরে দল। প্রধানমন্ত্রী এই ব্যাপারে যে কূটনৈতিক অবস্থান নেবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাকে সমর্থন জানাবো। তার কারণ যখন দেশ সংকটে থাকে, দেশের সার্বভৌমত্ব যখন প্রশ্নের মুখোমুখি হয়, তখন নিশ্চিতভাবে আমরা রাজনীতি পরে করব, আমরা দেশের পক্ষে থাকবো। ঠিক। আমি দীপঙ্করদার কাছে আসবো। 38 বার গ্যাসের দাম বাড়ানোর কথা সুদীপ বলছে, এবং ও রান্নাঘরে আগুন জ্বলছে বলছে। ও বলছে যদি একটু সাহায্য করা যায় তাহলে সেই আগুন অন্তত পক্ষে তন্দুরি শেখা যায় একদম না। কিন্তু ব্যাপার হচ্ছে যে তৃণমূল কংগ্রেস করেও সুদীপ যে অভিনন্দন বলছে সেটা আমার খুব ভালো লাগছে। কিছু বলার নেই, না বলে আর কোথায় যাবে দাদা। পারিসে তো অভিনন্দন যদি পাওয়ার যোগ্য হয় আপনাকে দিতে হবে। আজকে রাজ্যপাল আবার শুভনন্দনও বলছে আজকে শুভনন্দনটা মুখ্যমন্ত্রীকে আজকে যে রাজ্যপালকে যেমন সম্বর্ধনা দেওয়ার জন্য মমতা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না করেছেন। আপনি ঠিকই তো বলেছেন, আমিও তো বলছি লক্ষ্মীর ভান্ডারের লক্ষ্মীদের আরেকটু সুবিধা হয়। রাজ্য সরকার যে সাবসিডিটা 200 টাকা করে, মানে যে 200 টাকা করে নেয় ট্যাক্সের মাধ্যমে, সেই টাকাটা করিয়ে 100 টাকা করে তাহলে তো এমনিতেই আপনারা 196 লক্ষ টাকা দিচ্ছেন। এবার দ্বিতীয় কথা হচ্ছে ওইটাই তো বলবো। চলো ইয়েও বলবে, গৌরবও বলবে। আচ্ছা, করেছেন এই সে হচ্ছে গিয়ে ওই যে টাকা ঋণের কথা বলেছেন না, রাজ্যপাল জন্য এটাও বলে যে মুখ্যমন্ত্রী আপনি হিসেবটা দিয়ে দেন, রাজভবনের মাধ্যমে আমরা পাঠাচ্ছি, দিয়ে দেবে। হিসেবটা না দিয়ে চুরি করবে আর আপনাদের টাকা দেবে। আমি ব্যাপারটা বুঝে গেছি। হ্যাঁ গৌরব, আর আপনি বললে কি হবে? সেটা হচ্ছে যে সুদীপ আমাকে প্রক্সির কথা বলেছে। সুদীপকে আমি মনে করি দেবো, সুদীপ মুকুল রায় মারা গেছে, প্রক্সি তো মুকুল রায় দিয়েছিল ভাই। আর প্রক্সির কথা আরেকটা, এই জগদীপ ধনকরের যে উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ওই যে দার্জিলিংয়ের ওপরে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কি একটা মিটিং হওয়ার পরে জগদীপ ধনকরকে উপরাষ্ট্রপতি পদে সমর্থন, সেই প্রক্সির কথা ভাই ভুলে গেলে? 8 বার তোমার নেত্রী হচ্ছে যে বিজেপির সঙ্গে মন্ত্রিসভায় ছিল, একবার দপ্তরবিহীন মন্ত্রী। মানে এই লজ্জার কোথায় লোকাবে ভাই? এইখানে কলকাতায় যে আমরা যেখানে বসে রয়েছি, এখানকার সাংসদ হয়েছিলেন তপন শিকদার, মারা গেছেন। এই তোমাদের সমর্থনে তপন শিকদার বিজেপির ক্যান্ডিডেট ছিল দমদম কেন্দ্রে, সেই প্রক্সির কথা ভুলে গেলে ভাই? ভাই প্রক্সির কথা বলতে যাও না। কিন্তু প্রশ্নটা যেখানে হচ্ছে যে এই যে রাজ্যপাল এ রাজ্যের বুকে, মুখ্যমন্ত্রী হচ্ছে যে একজন সাংবিধানিক পদ, রাজ্যপালও একটা সাংবিধানিক পদ, তারা ও সেখানে নতুন রাজ্যপাল এসছেন, মুখ্যমন্ত্রী প্রোটোকল অনুযায়ী গেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই আনন্দ বোসকে যেভাবে এ রাজ্যের নেতা নেত্রীরা যারা হচ্ছে যে সরকারি শাসক দল, তারা যেভাবে অপমান করেছেন, সেই কথার উত্তর কে দেবে? যেভাবে আনন্দ বোস ওয়ার রুম খুলে তোমাদের সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেছিল, আজকে দাঁড়িয়ে তোমাদের মানে ওই যে একটা কুমিরের কান্নার কথা বলে না, একটা কথা আছে কুমিরের কান্না, মুখ্যমন্ত্রী হচ্ছে যে কুমিরের কান্না খাচ্ছে। এবার বিরতির পর এই গ্যাসের দাম বৃদ্ধি যেখানটা উত্তর দিতে পারলে ভালো লাগবে। না সুদীপ, তুমি যেখানটা ধরলে যে গ্যাসের অপ্রতুলতা, দাম বৃদ্ধি, তেল নিয়ে কি হবে, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা যাচ্ছি। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমি এর পরের রাউন্ডে আসবো আলোচনা, একটা বিরতির পরে। সঙ্গে থাকুন। দেখুন, একটা জায়গা সুদীপের বক্তব্যে আমার অসাধারণ লেগেছে। সুদীপ খুব ভালো বক্তা, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। রাস্তায় নেমে রাজনীতি করে, ওর এই ভাবনা চিন্তা আমি সমর্থন করি। খুব ভালো একটা জায়গায় গতবারের বক্তব্যে সুদীপ বলল যে নেশন ফার্স্ট দেন পলিটিক্যাল পার্টি। এই যুদ্ধের ব্যাপারে কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে তৃণমূল কংগ্রেস সহমত হবে। গৌরব শুনেছ, দীপঙ্কর দাও শুনেছেন। কিন্তু খুব অদ্ভুতভাবে সুদীপ তো একজন তৃণমূলের মুখপাত্র, মানে অফিসিয়াল মুখপাত্র ওদের। এবার এই সুদীপ যা বক্তব্য রাখছে যে নেশন ফার্স্ট অ্যান্ড দেন পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল, শাসক দল এর মধ্যেই থালাবাটি বাজিয়ে কালো শাড়ি পরে একটা প্রতিবাদ মিছিল করেছে রাজ্যে। আগামী সোমবার মুখ্যমন্ত্রীর রাস্তায় নামার কথা রয়েছে। সুদীপ, আমার কথা হচ্ছে তেলের দাম কেন বাড়ছে, গ্যাস কেন অপ্রতুল হচ্ছে, তার সম্পূর্ণ দায়ভার কেন্দ্র সরকারের উপর রাজ্য সরকার চাপিয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন।
আমার কথা তাহলে কোথায় নেশন ফার্স্ট, কোথায় সেই গ্লোবাল, মানে যে প্রবলেম হচ্ছে এখন তো সবটাই গ্লোবাল সিনারিও বিচার হয়। মানুষ তো তাহলে ভুল বুঝছেন, একজন জননেত্রী হ্যাঁ, মানে এটা মানুষকে বলা হচ্ছে যে কেন্দ্র সরকারের জন্য এই সব অপ্রতুলতা, এই সব প্রবলেমের মূল কারণ হচ্ছে মোদি অমিত শাহ, আর তুমি বলছো নেশন ফার্স্ট দেন পলিটিক্যাল পার্টি। মিলছে? না না, আমি বলছি না এটা আমাদের পলিটিক্যাল পার্টি স্ট্যান্ড, সে তো এটা জানি, আমাদের পার্টি স্ট্যান্ড। আমরা বলছি তার কারণ অপারেশন সিন্দুরে তোমরা তাই স্ট্যান্ডে ছিলে। আমরা বলছি তার কারণ হচ্ছে যে একটা সরকার 12 বছরে, আপনি ভাবুন 12 বছর ধরে তো আর যুদ্ধ হচ্ছে না, 67 বার নন সাবসিডাইজ গ্যাসের দাম বাড়লো। সেই গ্যাসটা, ইন্ডিয়ানের গ্যাস কিনতে হচ্ছে আজকে 2000 টাকা দিয়ে। কেন? এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নয়? আপনি বলুন না যে যেগুলো মানে যেগুলো সাবসিডাইজ গ্যাস 38 বার রান্নার গ্যাসের দাম বেড়েছে। এবং দুদিন আগে সারা দেশে যখন, সারা বিশ্বে যখন পশ্চিমের দেশগুলোতে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু তুমি বলছো 38 বার 14 থেকে 2026 পর্যন্ত 12 বছরে যদি 38 বার বাড়ে প্রতি বছর, তাহলে অন্তত পক্ষে 3 বারং 36, 3-4 বার করে দাম বেড়েছে বলছো? গড়ে মানে তোমার তথ্য তো তাই বলছে। 12 বছর বিজেপি কেন্দ্রে আছে, মানে 14 থেকে 26, তার মানে 12 বছর 38 বার বাড়া মানে অন্তত পক্ষে। আপনি যদি আমাকে এখন জিজ্ঞেস করেন যে কোন বছরে, কোন আর্থিক বছরে কতবার বেড়েছে, আপনাকে পুরো ডিটেইলটা আমি পড়ে শুনিয়ে দেব। না আমি সেটা বলছি না, সেটা বিজেপি আমাকে বলতে হবে না ভাই, বিজেপি নিশ্চয়ই বলবে এই বিষয়, বিজেপির লোক তো আছে, আমি তো বিজেপির লোক। একটা জিনিস আপনি যে বিষয়টা বললেন আমি সেটা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ শিওর। আপনার কি মনে হয় না এটা প্ল্যানিং এর অভাব? পশ্চিমের দেশগুলোর উপরে যখন আমরা এই বিষয়গুলোতে নির্ভরশীল, তাহলে কেন কেন্দ্রের সরকারের এই প্ল্যানিং থাকবে না? আচ্ছা এইখানে সুদীপ তোমার একটা ছোট্ট কথা বলি, তোমার কথা একদম ঠিক যে প্ল্যানিং কেন থাকবে না। কালকে প্রধানমন্ত্রীর একটা বাইট আমাদের কাছে এসেছিল, আমি রাত 10টার সময় প্রোগ্রামে নিয়েছিলাম। আমি তাতে যেটুকু শুনলাম, প্রধানমন্ত্রী বলছেন যে আত্মনির্ভর ভারত করার কথা আমি এই কারণের জন্য বলি, এই কারণের জন্য আমরা ইলেকট্রিক বাস সমস্ত রাজ্যকে দিয়েছি। তুমি সুদীপ, তোমাকে আমি জানিয়ে রাখি, আজকে কিছুক্ষণ আগে আমার সঙ্গে বিজেপির ডক্টর অমিতাভ গাঙ্গুলির একটা ইন্টারভিউ হয়েছে, তাতে উনি বললেন যে দেবাশিস বাবু সমস্ত রাজ্যে ইলেকট্রিক বাস নিচ্ছে, রাজ্য সরকার রিফিউজ করছে বারবার করে। মানে এই যে ইলেকট্রিসিটি, ব্যাটারি চালিত বাস রাজ্য নিচ্ছে না। কত ইলেকট্রিক বাস করছে আমাদের সরকারই, তো কত ইলেকট্রিক বাস করেছে, কেন এসব কেন্দ্রের বাস নিচ্ছে না রাজ্য? ভাই আই রিপিট এগেইন, কেন্দ্রের দেওয়া বাস রাজ্য নিচ্ছে না। আমি নই, বলছে ডক্টর আপনার অমিতাভ গাঙ্গুলি, অনির্বাণ গাঙ্গুলি, মার্জনা করবে, অনির্বাণ গাঙ্গুলি। হ্যাঁ, অনির্বাণ গাঙ্গুলি মানে যিনি ওই বোলপুর থেকে দাঁড়িয়েছিলেন, হেরেছেন। ইজ ই পার্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট? নিশ্চয়ই নন। উনি ওনার পার্টির এজেন্ট। তথ্য দিয়ে বলুন না, কেন বাজে কথা, এই মিথ্যাচার করছেন? এই তো একটু আগে বিজেপির প্রতিনিধি বললেন আপনারা হিসেব দেননি তাই টাকা দেননি। তা আপনি তো 156টা টিম পাঠিয়েছিলেন 20 সাল থেকে 2024 সালের মধ্যে। 156 টিম বাংলাদেশ ছিল 100 দিনের কাজের দুর্নীতি খুঁজতে। আপনি শুনলে অবাক হবেন। আচ্ছা সুদীপ, তোমায় যদি একটা আমি আউট অফ কিউরিওসিটি প্রশ্ন করি, তুমি আমাকে একটু বলো তো যে 100 দিনের কাজের টাকা পাচ্ছে না বলে সুপ্রিম কোর্টের যে দ্বারস্থ হওয়া যায় বা হাইকোর্ট তো বলেছিল, তাই সেই নির্দেশটার কি হলো? তা আমরা তো কোর্টের তো ভার্ডিক্ট আছে, ওরা তো কোর্টের ভার্ডিক্টকেও নাল এন্ড ভয়েড করে দিয়েছে। ওরা তো দেশের কোর্টের থেকেও বড়, সুপ্রিম কোর্টের থেকেও তো বড় জমিদার। কোর্টের রায় তো মানছে না। কোর্ট তো বলেছে 100 দিনের কাজের টাকা দিতে হবে। কোর্ট রায় তো দিয়ে দিতে বলেছিল ভাই। বেশ, আমি উদাহরণটা দিই। দেবে দীপঙ্কর দা 2025 সালের আগস্ট মাসে বলেছে। আপনাকে আমাদের হয়ে বলতে হবে না, আপনি একটা ডেটা বার করুন দেবাশিস বাবু, যে উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ডের সংখ্যা কত আর বাংলায় ভুয়ো জব কার্ডের সংখ্যা কত। তাহলে উত্তরপ্রদেশে যদি চলতে পারে, কেন বাংলায় চলবে না? আচ্ছা, তুমি যেমন উত্তরপ্রদেশ প্রসঙ্গ টানলে সুদীপ, আমি একটা ছোট্ট কথা বলি, তোমার জানা থাকবে, তুমি রাজনীতি নিয়ে আলোচনা করো, নিশ্চয়ই পড়াশোনাও করো। উত্তরপ্রদেশে এসআইআর এ বাদ গেছে প্রায় 3 কোটি মানুষের নাম, একটা টু শব্দ উত্তরপ্রদেশে হয়নি ভাই। রাজ্যে যে হচ্ছে এখনো পর্যন্ত 62 লক্ষের নাম বাদ যাওয়াতে যেভাবে আকাশ ভেঙে পড়ছে তোমাদের মাথায়, তো তাতে উত্তরপ্রদেশে 3 কোটি নাম বাদ গেছে।
আধার কার্ড থাকতে পারে ফেক, তুমি জানো নিশ্চয়ই তথ্য। আমি দীপঙ্করদার কাছে আসবো। দীপঙ্করদা, এই বিষয়টা কি বলবেন যে যেখানে এই গ্যাসের দাম বৃদ্ধি, ও একটা তথ্য দিচ্ছে সুদীপ আমার ছোট ভাই, 38 বার সাবসিডাইজড গ্যাসের দাম, মানে যেটা আমরা নিই বাড়িতে তার দাম বেড়েছে, নন সাবসিডাইজডের 67 বার বেড়েছে। আমি মানে এই 38 আর 67 আপনার সময়টা দিলে বলে দেবে, সংখ্যাটা বলেছে। আসলে এইগুলোই আমেরিকার কি ইউনিভার্সিটির জন্য ভাই ভুলে গেছি। ওই ইউনিভার্সিটিতে ডক্টরেট করলে তারা এরকম বলে। আমি জানি না সুদীপের এই পরিসংখ্যানটা কোথায় আছে। সুদীপবাবু এরকমভাবে তৃণমূল কংগ্রেস মিথ্যাচার করে, এইটাই হচ্ছে কাজ, আর এই কথাগুলো বলে। দ্বিতীয় একটা কথা হচ্ছে গিয়ে গ্যাসের দাম, শুনুন আজকে ভারতবর্ষের, আমি তো ভারতবর্ষের তথ্য, হ্যাঁ তথ্যটা দিয়ে দেবেন কোথায় আছে তৃণমূল জানে। এই মিথ্যাচারটাই তৃণমূলের কাজ, এবং এই মিথ্যাচার করাটাই হচ্ছে তৃণমূলের কাজ। সুদীপবাবু নতুন মানুষ, আস্তে আস্তে শিখছেন, আরও পেকে যাবে, তাহলে বুঝতে পারবেন কীভাবে বলতে হয়, বলতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে। এবার দ্বিতীয় একটা হচ্ছে আজকে শুনুন, ইরানের বিদেশমন্ত্রীর সাথে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের যে বার্তালাপ হয়েছে, সেই আলাপের মাধ্যমে আজকে দেখুন ভারতের সাফল্যটা কোথায়। শুনুন, ব্যর্থতা বলছেন গ্যাসের দাম সারা পৃথিবীতে বেড়েছে, ইউরোপে গ্যাস নেই, রাশিয়ার থেকে গ্যাস নিতে হবে। ডোনাল্ড ট্রাম্প আবেদন করেছেন রাশিয়াকে যে আপনি ইউরোপে গ্যাস দিন, ইউরোপের দেশগুলি। আমি ছেড়ে দিলাম এসব দিকে যাচ্ছে। ইরানের বিদেশমন্ত্রী আজকে মানতে বাধ্য হয়েছে যে ভারতের যে জাহাজগুলো তেল নিয়ে হরমুজ প্রণালী থেকে আসবে, সেই জাহাজগুলোকে আনার অনুমতি দিয়ে দুটো। আমি একটা কথা শুনুন, একটা কথা শুনুন, দুটো জাহাজ, আমি একটা কথা, দুটো জাহাজ শুনুন না, দুটো জাহাজ ছেড়েছে। আর এবং ভারতের পতাকা থাকলে, ওরা যদি অথেন্টিক ভারতের হয়, মানে ভারতের পতাকা লাগে অন্য কেউ যদি না আসে, ভারতেরই হয়, তাহলে কিন্তু আসতে দেবে। এই সপ্তাহে রাজি হয়েছে। আমার কথা হচ্ছে গিয়ে দুটো দেশ বিশ্বযুদ্ধ থেকে চলে গেছে, এত বড় মিডল ইস্টের সমস্ত মুসলিম কান্ট্রিগুলো তারা জড়িত, দুবাই থেকে, সৌদি আরব থেকে শুরু করে বাহারিন থেকে, জেড্ডা থেকে, সমস্ত দেশে। না কিন্তু গত 12 বছরে তো সেরকম যুদ্ধ হয়নি। ও তো আমাকে তথ্য দিচ্ছে 38 বার। আরে 38 বার আমি বলতে তো কত টাকা ছিল, কত টাকা হয়েছে গ্যাসের দাম এখন যে টাকা, তার থেকে বেশি হচ্ছে। হ্যাঁ, যুদ্ধ আজকে হচ্ছে, তাহলে ক বছর আগে লাস্ট কবে গ্যাসের দাম বেশি ছিল, কমেছে, কিন্তু কংগ্রেসের সময় তো 550-600 টাকা। আমার কথা তা নাই, 38 বারের সংখ্যাটা দিতে বলুন না। আমার কথা হচ্ছে যে বিশ্বের বাজারে, এই ডামাডোলের বাজারে ভারত সরকারের জাহাজ যদি ছাড়তে রাজি হয়, তাহলে ভারতের বিদেশ নীতির সাফল্য আছে কি নেই, সে তৃণমূল কংগ্রেসের কাছে সে বিদেশ নীতি শেখাচ্ছে এদেরকে। এরা বিদেশ নীতির পাঠ পড়তে যায়, কোনোদিন গিয়ে একটা সাংবিধানিক সংস্থাকে মান্যতা দেয় না, না সিবিআইকে দেয়, না ইডিকে দেয়, না নির্বাচন কমিশনকে দেয়। এদের কাজ হচ্ছে কি সাংবিধানিক সংস্থাকে অপমান করা, সাংবিধানিক পদকে অপমান করা, সুপ্রিম কোর্টকে অপমান করা, হাইকোর্টকে অপমান করা, সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে না মানা, বলছে যে সব কিছু মানি। আরে মানার কোনো জায়গা নেই। ডিএর আবেদন কতবার নির্দেশ দিয়েছে, কি হলো? বিরতির পরে গৌরবের কাছে দ্রুত ফিরে আসছি, বিরতির পর সঙ্গে থাকুন। গ্যাসের চাহিদার সঙ্গে যোগানের অপ্রতুলতা বাড়ছে এবং প্রত্যেক দিন নতুন নতুন কিছু নিয়মও আসছে। এটা খুব স্বাভাবিক যে কনজিউমার ডিমান্ডের উপর বেস করে সাপ্লাই না থাকলে এটা হতেই পারে। শহরাঞ্চলে এখন যেটা লেটেস্ট আপডেট, যেটা ছিল 25 দিনের গ্যাপে আপনি আপনার গ্যাস একই নাম থেকে সেকেন্ড টাইম বুক করতে পারবেন। গ্রামাঞ্চলে সেটা করা হয়েছে 45 দিন। এটা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার দিকে, যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়। এই নতুন নির্দেশিকা এসছে। আমি গৌরবের কাছে যাব। এর আগে বহুবার আমার মনে হয় সুদীপের এই উত্তর দিতে গেলে গৌরব সরাসরি না দিতে পারে, কারণ তৃণমূলের মঞ্চ থেকে বারবার করে বামেদের ফাইল খোলার কথা বলা হয়েছে। এখন হঠাৎ করে সুদীপ যদি ফাইল খুলে দেখিয়ে দেয় যে এতগুলো দাম বেড়েছে বা এতবার দাম বেড়েছে, অনেক তথ্য সামনে চলে আসবে। শুধুমাত্র মানবিকতার কারণে ফাইল খোলা হয় না। আমি বসে আছি, হাতে নিয়ে বসে আছি। না ঠিক আছে, আমি হাতে নিয়ে বসে আছি, প্লিজ গিভ মি দ্য চান্স। তুমি খুলে ফেলেছো? আচ্ছা আমি দেখো আমি আসবো যদি আমার ক্যামেরা পার্সন থাকে, ওনাকে বলো, উনি দেখাবে। তুমি নিশ্চয়ই দেখাবে। আচ্ছা আমি গৌরবের কাছে আসি। গৌরব, এই যে তথ্যগুলো দেওয়া হচ্ছে, এর মধ্যে বাস্তবতা বা অবাস্তব পরিস্থিতি কতটা? তৃণমূলকে শুধু রাজনীতি করার জন্য বিজেপিকে মেলাইন করছে, নাকি সত্যি সত্যি গ্যাসের দাম মারাত্মক হারে আজকে বেড়ে, যেটা বারবার করে বলা হচ্ছে, হ্যাঁ যেটা হয়েছিল 1000 টাকা তার থেকে খানিকটা কমেছে ঠিকই 24-এর নির্বাচনের আগে, আমার এখনো পরিষ্কার মনে আছে। গৌরব, সেটা হচ্ছে যে আমার এখন মানে ভালো লাগছে যে এই যে গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, এই নিয়ে বিজেপি তৃণমূল খুব চিন্তিত। কারণ হচ্ছে যে
আমরা যখন যুদ্ধবিরোধী শান্তি মিছিল কলকাতায় করি তখন এনারাই বলেন যুদ্ধর বিরোধী মিছিল টিছিল করে কি হবে, সিপিএমের কোনো কাজ নেই। কিন্তু যুদ্ধ হলে বা যুদ্ধ বাদলে যা সমস্যা দাঁড়ায় তা ভারতবর্ষের মানুষ আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে। শুধু ভারতবর্ষ না, পশ্চিমবাংলার মানুষও টের পাচ্ছেন। আমি সকাল থেকে দেখছিলাম টিভি চ্যানেলগুলোতে যে ওই ডিস্ট্রিবিউটারের ঘরে, ডিলারের ঘরে মানুষ কিভাবে হামলে পড়েছেন। কেউ কেউ বলছেন ডিস্ট্রিবিউটারের অফিসের লোকজন যে আমরা পালিয়ে যাব, কারণ আমার হাঁটুর বয়সী ছেলেরা এসে আমাকে চত্থাপ্পড় মারছে। এখন বিজেপির নেতা এখানে বললেন গ্যাসের দাম বাড়ানো টাড়ানো নিয়ে কী সব বললেন। গ্যাসের দাম তো বাড়ানো হয়েছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। 1 বছরে 5 বার গ্যাসের দাম বেড়েছে। 913 টাকা এখন গ্যাসের দাম। আগে এই কিছুদিন আগেই 60 টাকা না 50 টাকা গ্যাসের দাম বাড়লো, তার আগের বছরে গ্যাসের দাম বেড়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি দেশ জুড়ে যদি এত গ্যাস মজুদ থাকে, এলপিজি বা বিভিন্ন ধরনের যে রাসায়নিক মজুদ থাকে, তাহলে গ্যাসের দাম বাড়ানো কেন? এখন প্রশ্নটা হচ্ছে, এই গ্যাসের দাম এই যে বাড়ছে, মানুষকে তো রিলিফ দিতে হবে। না কেন্দ্রের সরকার না রাজ্যের সরকার, যারা এই দুটো সরকার যেভাবে ট্যাক্স বসিয়েছেন এই গ্যাস বা পেট্রোলের উপরে, সেই ট্যাক্সগুলো তুলে নিতে পারেন, তাহলে গ্যাসের দাম পেট্রোলের দাম নেমে যাবে, কোনো অসুবিধা নেই সেখানে দাঁড়িয়ে। অথবা জিএসটির আন্ডারেও গ্যাস আসতে পারে। সেটা তো করবেন না ওনারা, কেন করলে তো মোদির যারা ওই বিদেশ সঙ্গী যারা ব্যবসায়ীরা আছেন তারা মোদিকে ধমক দেবেন। এখন কথাটা হচ্ছে যে এই যে বিজেপির নেতা বললেন কি ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে মিস্টার জয়শঙ্করের কথাবার্তা হয়েছেন, কিন্তু এই ইরান ইসরায়েল ইউএসের যেই যুদ্ধের মধ্যে কিছুদিন আগেই তো গিয়ে নেতানিয়াহুর গলা টলা চাপড়ে পিঠ চাপড়ে দিয়ে এসেছিলেন আমার দেশের প্রধানমন্ত্রী। আমার দেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেই তো বলেছিলেন যে একেবারে মানে লৌহ মানব যা লড়াই করছে। এই নেতানিয়াহুর জন্যই তো আজকে এই গাজা জুড়ে প্যালেস্টাইনের মানুষজন যেভাবে আক্রমণের মুখে শিকার হয়েছেন, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বলেছে মোদি একটা কথাও বলেননি। উনি বললেন না যে কি ট্রাম্পকে কোনো কথা না রাশিয়া থেকে তেল কিনবে, আরে ট্রাম্পের কথাতেই তো ট্রাম্পই তো বলেছে যে আমি অনুমতি দিয়েছি ভারতকে যে রাশিয়ার থেকে তাহলে তেল কেনো। আবার এই ট্রাম্পই বলেছে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হলো কিছুদিন আগে পাহেলগাঁও নিয়ে, আমি বলেছিলাম যে ভারতকে পাকিস্তানকে যে তোমরা এবার যুদ্ধ থামাও। আমরা কার কথা বিশ্বাস করব? ট্রাম্পের কথা বিশ্বাস করব না আমার দেশের প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস করব? আমার দেশের যারা প্রধানমন্ত্রী হয়েছিলেন নেহেরু থেকে শুরু করে আমি বলছি অটল বিহারী বাজপেয়ী কিংবা মনমোহন সিং, তারা যেভাবে দেশের বিদেশ নীতি যেভাবে তারা চালিয়েছিলেন, পররাষ্ট্রনীতি বিদেশ নীতি, তাতে করে আমার দেশের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আমার দেশের যে সুসম্পর্ক ছিল তা এই সময়কালে দাঁড়িয়ে এই মোদির আমলে মোদির সময় তা সব থেকে খারাপ জায়গায় গেছে। সে পাকিস্তান হোক, সে বাংলাদেশ হোক, সে শ্রীলঙ্কা হোক কিংবা আমাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক সব থেকে খারাপ। এখন মানে তুমি বলছো বিদেশ নীতি আর কিছুই নেই বাকি আছে? না, আমি কিছুই নেই এই কথাটা বলি, মানে খারাপ বলছো। আমি বলছি যে সেইখানে দাঁড়িয়ে যে বিদেশ নীতি যা দরকার ছিল, যা প্রয়োজন ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনি বলুন তো সংসদের অভ্যন্তরে আজকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কেন উপস্থিত নেই? কেন প্রধানমন্ত্রী বলবেন না দেশ জুড়ে আজকে মানুষ যেভাবে সংকটে? এর আগে আমরা নোটবন্দি দেখেছি, মানুষকে লাইনে দাঁড় করিয়েছিলেন। এর আগে আমরা দেখেছি কোভিডের সময় মানুষকে লাইনে দাঁড় করিয়েছিলেন। এর আগে আমরা দেখেছি এই কিছুদিন আগে এসআইআর এর জন্য মানুষকে লাইনে দাঁড় করিয়েছিলেন। এখন এই গ্যাসের জন্য মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন। আসলে দেশের মানুষকে এরা খেলার পুতুল ভেবেছে। যেভাবে হোক আমরা হচ্ছে যে ব্যবহার করব দেশের মানুষকে। সেখানে দাঁড়িয়ে গ্যাসের দাম বৃদ্ধি, পেট্রোলের দাম বৃদ্ধি। আপনি যান চাল কিনতে যান, কালকে যে চালটা 65 টাকা কিনেছিলেন, আজকে দোকানদার সকালবেলা বলেছে দাদা 65 টাকা ওই চাল দিতে পারবো না, চালের দাম 75 থেকে 78 টাকা হয়ে গেছে, একটু ভালো চাল কিনতে যাবেন। কিন্তু তেলের দাম তো বাড়েনি, তাহলে গ্যাসের দাম কেন বাড়ছে? কোন তেলের দাম বাড়েনি? মানে ওই পেট্রোল ডিজেলের দাম কি সম্প্রতি বেড়েছে? আপনি অপেক্ষা করুন না। না বাড়েনি তো, তাহলে অপেক্ষা করুন না। পেট্রোল ডিজেলের যদি আমাদের দেশে এতই মজুদ থাকে তাহলে পেট্রোলের দাম 105 আর ডিজেলের দাম প্রায় 100 ছুঁই কেন? কেন পেট্রোল ডিজেলের উপরে জিএসটিটা বসানো হয় না? ওষুধের উপরে জিএসটি বসানো হয় আর পেট্রোল ডিজেলের উপরে জিএসটি বসানো হয় না? কার স্বার্থ লুকিয়ে আছে? পেট্রোল ডিজেলের উপর জিএসটি বসানোর এটা একটা ডিমান্ড সমস্ত রাজনৈতিক দলগুলোর আছে। কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকার যে ট্যাক্স নেন এই ট্যাক্সটাকে তাহলে আমি শুনেছি তেলের দাম 105 টাকার থেকে কমে 65 টাকার কাছাকাছি চলে আসবে যদি ম্যাক্সিমাম স্ল্যাব অফ জিএসটি অ্যাপ্লাই করা হয়। কিন্তু একটা জায়গায় গৌরবদের সঙ্গে আমি কিছুতেই মানতে পারি না একটা অবস্থান, যেটা
হচ্ছে প্যালেস্টাইনকে সাপোর্ট করা। কারণ ঘোষিত এবং অঘোষিত নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো বারবার প্যালেস্টাইন ইস্যুতে প্যালেস্টাইনের পাশে দাঁড়ায়। সাধারণ মানুষের মৃত্যুতে আমরা অবশ্যই নিন্দা করি, আরে কিন্তু নীতির নিন্দা একদমই কলকাতার শুনুন, রাস্তাতে- প্যালেস্টাইনের বুকে হ্যাঁ। যেভাবে আক্রমণ চলছে, যেভাবে প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডকে দখল করবার চেষ্টা চলছে, একটা বাচ্চাকে না, বোমে উড়িয়ে দেওয়া একেবারে এই হচ্ছে, আলোচনা হতে আপনি পারে। বলছেন যে আজকে আর সময় সেটা নেই। ইয়ে, আজকে আর সেটা সময় নেই। জঙ্গি, একটা বাচ্চাকে খুন করবে। সাধারণ মানুষের মৃত্যুকে বুঝতে আমরা পারছেন না নিন্দা ইরানের করি। বুকে কি অবস্থা? সাধারণ মানুষের মৃত্যুকে আমরা নিন্দা করি। কাশ্মীরে পেহেলগাঁওতে যারা ছিল 26-27 জন, আরে তারা তারা সবাই নিরপরাধ ছিল। দেশের বিদেশ নিরপরাধ ছিল। সচিবকে গিয়ে যাও। ইরানের দূতাবাসে গিয়ে বেশ, খামেনির আর জন্য হাতে শোক সময় নেই। জানাতে হয়েছে। আমি ধন্যবাদ জানাবো সুদীপকে, দীপঙ্কর দাকে এবং গৌরবকে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তী প্রোগ্রামের জন্য সঙ্গে থাকুন, নজর রাখুন CNN। নমস্কার।